নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাজপুত্র। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাজপুত্র। তো চলো লেটস স্টার্ট, লেটস ডু গল্প। কাঞ্চীর রাজপুত্র এবার যৌবরাজ্যে অভিষিক্ত হবেন। রাজ্যময় ধুমধাম পড়ে গেছে। কাঞ্চীর উত্তর প্রান্তে গরুর ধ্বজ বিষ্ণু মন্দির। পুরোহিত গেছেন সেখানে আশীর্বাদ নির্মাল্য আনতে। লোক পাঠানো হয়েছে প্রয়াগ তীর্থ থেকে জল আনবার জন্য। সেই জলে স্নান করিয়ে বিষ্ণুর পূজা নির্মাল্য তার কপালে ঠেকিয়ে রাজপুত্রকে পুরনারীরা বরণ করবেন। রাজা বিশ্রাম কক্ষে প্রবেশ করেছেন। রাত্রি প্রায় দ্বীপ্রহর। কৌশলরাজের দূত কি এক প্রস্তাব নিয়ে এসেছে। রাজা তাই আজ সারাদিন ধরে মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিলেন। শরীর ও মন দুই বড় ক্লান্ত। এমন সময় রাজকুমার কক্ষে ঢুকে পিতাকে প্রণাম করে একপাশে দাঁড়িয়ে রইলেন। রাজা বললেন, চন্দ্রসেন, তোমার কিছু বলার আছে? রাজপুত্র বিনীত অথচ দৃঢ় স্বরে বললেন, বাবা, গত বছর যখন গুরুগৃহ থেকে ফিরে আসি তখন আপনি বলেছিলেন আমায় কিছুদিন দেশ ভ্রমণে যাবার অনুমতি দেবেন। আপনার অসুখের জন্য এতদিন কোনো কথা বলিনি। আমি এবার সেই বিষয়ে অনুমতি চাই। মহারাজা বিস্মিত সুরে বললেন, কি বিষয়ে অনুমতি চাই বলো? আমি দেশ ভ্রমণে যেতে চাই বাবা। তুমি জানো তোমার যৌবরাজ্যে অভিষেকের আয়োজন করা হয়েছে। সেই জন্যই তো আরো বেশি করে যেতে চাই বাবা। আমি কাঞ্চি ছাড়া জীবনে কখনো কিছু দেখলুম না, কিছু জানলুম না। কানে শুনেছি উত্তরে হিমবান পর্বত আছে, দক্ষিণে সমুদ্র আছে, পশ্চিমে সিন্ধু নদ আছে। কাঞ্চি ছাড়া আরো কত রাজ্য দেশ আছে। কিন্তু 19-20 বছর বয়সে আমি চোখ থেকেও অন্ধ। যার জীবনে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে দেশ শাসন কি করে হবে? আমায় যেতে দিন বাবা। এর দুদিন পর রাজ্যের লোক সবিস্ময়ে শুনলে রাজকুমার চন্দ্রসেনের অভিষেক উৎসব সম্প্রতি স্থগিত থাকল, কারণ তিনি চলেছেন বিদেশ ভ্রমণে একা। সঙ্গে তিনি কাউকে নিতে রাজি নন। সত্যই রাজকুমার কাউকে সঙ্গে নেননি। আজ সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেছে। চন্দ্রসেন তার প্রিয় সাদা ঘোড়াটিতে চড়ে একা পথে চলেছেন। আর তার সঙ্গে থাকবার মধ্যে বাঁদিকে খাপে ঝোলানো পিতৃদত্ত তলোয়ারখানি, আর আছে চোখে অসীম তৃষ্ণা, বুকে অদম্য সাহস ও নির্ভীকতা। কাঞ্চি রাজ্যের সীমা ছাড়িয়েও দুদিনের পথ চলে এসেছেন। কত গ্রাম, মাঠ, বন, নদী পার হয়ে চলেছেন। সবই অচেনা। এ তাঁর নিজের রাজ্য কাঞ্চি নয়। এখানে তিনি একজন অজানা পথিক মাত্র। তখনও সূর্য অস্ত যায়নি। এক নদীর ধারে তার ঘোড়া এসে পৌঁছল তাকে নিয়ে। প্রকাণ্ড নদী, বৈকালের রাঙা আলোয় ওপারের বনরেখা অপূর্ব দেখাচ্ছে। অত বড় নদী কি করে পার হবেন? রাজকুমার চিন্তায় পড়লেন। কোনো দিকে মানুষের বাসের চিহ্ন নেই। সন্ধ্যার ছায়া ক্রমে ধূসর হয়ে এলো। বিজন নদী তীরে ছন্নছাড়া চেহারাটা সমুখ আঁধার রাতে গাঢ় ছায়ার চেয়ে আরো যেন বেশি ছন্নছাড়া হয়ে ফুটে উঠল। ওপারে বহু দূরে একটা পাহাড়, নীলচূড়া একটু একটু চোখে পড়ে। রাজকুমার চেয়ে থাকতে থাকতে পাহাড়ের ওপর থেকে আগুনে রাঙা একটা হলকা হঠাৎ আকাশের পানে লক লক করে জ্বলে উঠে দপ করে নিভে গেল। রাজপুত্র অবাক হয়ে সেদিকে চেয়েই আছেন। এমন সময় একটা প্রচন্ড বাজপক্ষী সন্ধ্যার আকাশে ডানা মেলে নদীর উজানের দিক থেকে উড়ে এসে তার মাথার উপর 3-4 বার চক্রাকারে ঘুরে আবার কোনো দিকে অদৃশ্য হলো।
রাজকুমারের নির্ভীক মনও একটুখানি কেঁপে উঠল। তিনি জানতেন তাদের বংশে কারুর মৃত্যুর পূর্বে তার মাথার উপর গৃধ জাতীয় পাখি 3 বার ওড়ে। কেউ কেউ বলেছেন, বিশেষ করে শাকুন শাস্ত্রবিদ কোনো গণৎকার সেবা বলেছিলেন যে এই গৃধ্র তাদের পূর্বপুরুষের হাতে অন্যায়ভাবে অবিচারে নিহত কোনো শত্রুর আত্মা। বহুকাল ধরে সে পৈশাচিক উল্লাসের সঙ্গে জানিয়ে দিয়ে যায় নিজ শত্রুর বংশধরের মৃত্যুর পূর্বাভাস। কোথা থেকে যেন আসে, আবার কোথায় যেন উড়ে চলে যায়, কেউ বলতে পারে না। রাতের সঙ্গে সঙ্গে এলো হাড় কাঁপুনি ধরানো শীত। একটা বড় গাছও কোথাও নেই যার তলায় আশ্রয় নিতে পারেন। অবশেষে একটা মাটির ঢিপির পেছনে ঘোড়া থেকে নেমে রাজপুত্র নিজের আসন বেছালেন। সেখানটাতে হাওয়া বেশি লাগে না। শুকনো লতা কাঠি কুড়িয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করে সে রাত্রের মতো তিনি সেখানেই রইলেন। উপায় আর কি? গভীর রাত্রে রাজপুত্রের ঘুম ভেঙে গেল। বহু দূরে কাদের যেন আর্তনাদ, মৃত্যুপথের পথিকের অন্তিম চিৎকারের মতো করুণ। রাজপুত্র নিজের অলক্ষিতে একবার শিউরে উঠলেন। শয্যার পাশের আগুন নিভে গেছে। উঠে আগুন ভালো করে জ্বাললেন। সারা রাত্রির মধ্যে ঘুম আর এলো না। কিন্তু ভোরের দিকে একটা ডিঙি পাওয়া গেল। তাতে পার হয়ে রাজকুমার ওপারে গিয়ে উঠলেন। ডিঙির মাঝি আতপাগল এবং বোধহয় কানে আদৌ শুনতে পায় না। রাজকুমারের প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারল না। প্রথমে একটা মরুভূমির মতো মাঠ, ঘাস খড় গাছপালা কিছুই নেই। কটা রঙের বালির পাহাড় এখানে ওখানে। অনেক দূর গিয়ে একটা জনপদ, কিন্তু কেমন যেন একটা নিরানন্দ ভাব চারিদিকে। পথ দিয়ে পথিক চলে না, দোকান পসারে খদ্দের নেই, নদীর ঘাটে স্নানার্থীর দল নেই, মাঠে চাষারা চাষ করে না। যেন কেমন একটা বিষাদ ও অমঙ্গলের ছায়া চারিদিকে। রাজকুমার ক্ষুধা ও তৃষ্ণায় বড় কাতর হয়েছিলেন। নিকটেই একটি গৃহস্থের বাড়ি। সেখানে গিয়ে আশ্রয় চাইতেই তারা খুব যত্নের সঙ্গে আশ্রয় দিলে। অনেক দিন পর রাজকুমার ভালো খাবার পেলেন, ভালো বিছানায় বিশ্রাম করতে পেলেন। মানুষের সঙ্গ অনেক দিন পর বড় প্রিয় মনে হলো। কয়েকদিন সেখানে রয়ে গেলেন তিনি। গৃহস্থের একটি ছোট মেয়ে ও ছোট ছেলের সঙ্গে রাজকুমারের বড় ভাব হলো। তারা তাকে ফুল তুলে মালা গেঁথে দেয়। দুপুরে তার কাছে বসে গল্প শোনে। তাদের শত আবদার প্রতিদিন তাকে সহ্য করতে হয়। ছোট ছেলেটির উপদ্রবের তো কোনো অন্ত নেই। অল্প দিনের মধ্যে রাজকুমার সে বাড়ির সবার তো বটেই, গ্রামেরও সকল লোকের প্রীতি ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন। এত সুন্দর মুখশ্রী, এমন সুন্দর কান্তি, এমন মিষ্টি স্বভাবের মানুষ তারা কখনো দেখেননি। রাজকুমারের আসল পরিচয় কেউ জানে না। তিনি কাউকে সেসব কথা বলেননি। সবাই ভাবে তিনি একজন গৃহহীন পথিক। হয়তো তার কোথাও কেউ নেই। এতে সবার স্নেহ তার ওপর আরো বেড়ে যায়। তিনি কিসে সুখে থাকবেন, কিসে আত্মীয় হয়ে নিঃসঙ্গ প্রবাসে তার কষ্ট কমবে, সবার এই চেষ্টা। তারা নিজেদের মধ্যে বলা বলি করে, এমন সুন্দর চেহারার ছেলে নিশ্চয়ই কোনো বড় ঘরের হবে। গ্রামের যিনি মণ্ডল, তার এক মেয়ে পরমা সুন্দরী। সবাই বলে ওই ছেলেই এ মেয়ের উপযুক্ত হবে। বিধাতা ওর জন্যই এ দেবতার মতো সৌম্যকান্তি ছেলেটিকে কোথা থেকে যেন জুটিয়ে এনেছেন। মণ্ডল গৃহিণীও রাজকুমারকে একদিন দূর থেকে দেখে এত পছন্দ করলেন যে তিনি স্বামীকে জানিয়ে দিলেন, যদি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় ভালো, নইলে মেয়ে চিরকুমারী থাকুক, তার আপত্তি নেই। রাজকুমার কিন্তু কিছুতেই তেমন আমোদ পান না। তার মনে কি একটা বিপদের ছায়া সকল আনন্দকে ম্লান করে রাখে। একবার ভাবেন, হয়তো বাপ মাকে অনেকদিন দেখেননি বলে এমন হয়, কিন্তু তার মন বলে তা নয়, তা নয়। ওসব সামান্য সুখ দুঃখের ব্যাপার এ নয়। এ এমন একটা কিছু যার কারণ আরো গভীর। জীবন মরণ নিয়ে
এর কারবার। ক্রমে এলো সে মাসের কৃষ্ণপক্ষ। রাজকুমার অবাক হয়ে লক্ষ্য করলেন বাড়িতে সবারই চোখে জল। গ্রাম শুদ্ধ লোক সকলেই বিষণ্ণ নিরানন্দ, কিন্তু কেউ কোনো কথা বলে না। কারণ জিজ্ঞাসা করলেও উত্তর পাওয়া যায় না। সবাই কিসের ভয় যেন জুজু হয়ে আছে। অবশেষে রাজকুমার কথাটা শুনলেন। এখান থেকে 1 যোজন দূরে গৃধ্রকূট পাহাড়ের ওপর রাজগুরু এক কাপালিকের সাধন পীঠ। প্রতি অমাবস্যায় সেখানে নরবলির জন্য প্রতি গ্রাম থেকে পালাক্রমে একটি তরুণ বয়স্ক লোক পাঠানো চাই। রাজার হুকুম। এবার এই গ্রামের পালা। শোনা মাত্র রাজকুমার কর্তব্য স্থির করে ফেললেন। তার পিতৃদত্ত তুনের তীক্ষ্ণ ইস্পাতের ফলা পড়ানো যে বান, তা কি শুধুই নিরীহ পশুপক্ষী শিকারের জন্য? ক্ষতি হতে ত্রাণ করে, এই সে কারণ। মহান ক্ষত্রিয় নাম বিদিত জগতে। অস্ত্রগুরুর সেই উপদেশ রাজকুমার কি ভুলে গিয়েছেন এত শিগগিরই? অমাবস্যার দিন মণ্ডলের বাড়ির পাশার সাহায্যে নির্ধারিত হবে এবার কে গ্রাম থেকে যাবে। রাজকুমার এ কথা শুনলেন। অমাবস্যার পূর্বদিন গভীর রাত্রে অন্ধকারে তিনি চুপি চুপি শয্যা ত্যাগ করে কোথায় যেন চলে গেলেন। কেউ জানে না। সকালে উঠে তাকে আর কেউ দেখতে পেল না। মণ্ডলের বাড়ির পাশার মজলিসে যার নাম উঠল, সে গৃহস্থের একমাত্র পুত্র। সবাই চোখের জলে ভেসে তাকে বিদায় দিলে। তার বৃদ্ধ পিতা ছেলেকে সঙ্গে নিয়ে চলল কাপালিকের কাছে। যদি হাতে পায়ে ধরে ছেলেকে ছাড়িয়ে আনতে পারে, এই দুরাশায়। গৃধ্রকূট পর্বতের পাদদেশে গিয়ে তারা যা দেখলে তাতে তারা অপ্রত্যাশিত বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। বড় জাম গাছটার তলায় 2টো মৃতদেহ। একটা তাদেরই গ্রামের সেই তরুণ অতিথির, আর একটা কাপালিকের। দেখে মনে হয় দুজনেই পরস্পরকে অস্ত্রাঘাত করেছে। দলে দলে স্ত্রী পুরুষ সবাই ছুটে দেখতে এলো যে নিজের প্রাণ দিয়ে তাদের চিরকালের জন্য বিপদমুক্ত করে গেল। রাজার ভয়ে গোপনে চোখের জলে ভেসে তার শেষ সৎকার সম্পন্ন করলে। রাজকুমারের সত্যিকারের পরিচয় সে দেশের লোক তখনও জানেনি। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাজপুত্র। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করব পাঠ করার। আজকের গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।